মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব শিশুপাল বধে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। রাজস্ব যজ্ঞ উপলক্ষে ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছলেন আর্যাবর্তের সকল দিকপাল নৃপতিগণ। সকলেই যুধিষ্ঠিরের রাজসভা জৌলুস দেখে মুগ্ধ হয়ে গেলেন। যুধিষ্ঠির সকলকেই পরম সমাদরে অভ্যর্থনা করলেন। মহামহিম ভীষ্মের পরামর্শে সহদেব যজ্ঞের পূর্বে বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্ঘ্যদান করলে তার বিরোধিতা করলেন চেদিরাজ শিশুপাল। শিশুপালের কৃষ্ণনিন্দা ধীরে ধীরে চরমে পৌঁছলে সভায় উপস্থিত ভীষ্ম তাকে বিরত হতে বললেন। শিশুপাল তাতে আরও ক্রুদ্ধ হয়ে ভীষ্মকেই অপমান করে বসলেন। অন্তিম পর্যায়ে শিশুপাল পাঞ্চাল কুমারী দ্রৌপদীকে অপমান করলে কৃষ্ণ সুদর্শন চক্র চালনায় শিশুপালের মস্তক ছেদন করলেন। যুধিষ্ঠিরের যজ্ঞ নির্বিবাদে সম্পন্ন হলো। তারপর কি হলো? রাজস্ব যজ্ঞের সমাপ্তি হলে আগত নৃপতিগণ একে একে তাদের রাজ্যে ফিরে গেলেন, কিন্তু শকুনি আর দুর্যোধন আরও কিছুদিন ইন্দ্রপ্রস্থিত থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে যুধিষ্ঠির খুবই খুশি হয়ে বললেন, এ তো বড় আনন্দের কথা অনুজ। ইন্দ্রপ্রস্থকে তুমি নিজেরই গৃহ মনে করো। যতদিন ইচ্ছা ততদিন তুমি আর মাতুল এইখানেই বাস করো। আমাদেরও এতে খুবই আনন্দ হবে। দুর্যোধন প্রথমে খুশি মনে যুধিষ্ঠিরের আতিথ্য গ্রহণ করলেও কালক্রমে তার কুটিল মনে পুনরায় গজিয়ে উঠল হিংসার ও ঈর্ষার বিষ বৃক্ষের চারা। এত ঐশ্বর্য পাণ্ডবদের, এ তো যেন কুবেরের রত্নপুরী। দুর্যোধন এইসব ভাবেন আর ইন্দ্রপ্রস্থের মায়া কাননে ভ্রমিত হয়ে ঘুরে বেড়ান। এক স্থানে সরোবর আছে মনে করে তিনি পরিধেয় বস্ত্র সংবরণ করে চলতে গেলেন, কিন্তু দেখলেন যে সেটা মায়া মাত্র। আরেক জায়গায় সরোবরকে স্ফটিক নির্মিত স্থান মনে করে চলতে গিয়ে জলে পড়ে গেলেন। তার এহেন দুর্দশা দেখে ভীম, অর্জুন অট্টহাস্যে ফেটে পড়লেন। লজ্জিত ক্রোধিত দুর্যোধন তাদের দিকে কোনো দিকপাত করলেন না। ভৃত্যদের থেকে নতুন বস্ত্র নিয়ে পরিধান করে সেখান থেকে চলে গেলেন। কোনো এক স্থানে দ্বার আছে মনে করে ঠেলে খুলতে গিয়ে দেখলেন সেটা শুধু প্রাচীর। আবার কোনো স্থানে দ্বার থাকা সত্ত্বেও বুঝতে না পেরে খাঁচায় আবদ্ধ সিংহের ন্যায় গর্জন করতে লাগলেন। তার এহেন বিড়ম্বনা দেখে ইন্দ্রপ্রস্থের ভৃত্যরাও এবার কলহাস্যে মুখরিত হলো। নিদারুণ বিড়ম্বনায় লজ্জিত আর ক্রুদ্ধ হয়ে দুর্যোধন এইবার হস্তিনাপুরে ফিরে এলেন। নিজের কক্ষে দিবারাত্র ঈর্ষার আগুনে জ্বলতে জ্বলতে একদিন তিনি নিজের প্রাণত্যাগের নিমিত্ত তীক্ষ্ণ ছুরিকা তুলে নিলেন হাতে। সেই সময় তাকে দেখে ফেললেন মাতুল শকুনি। এ কি অনর্থ করতে যাচ্ছ পুত্র তুমি? তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে নাকি? বললেন শকুনি। না না মাতুল, আপনি আমাকে মুক্তি দিন। অর্জুনের অস্ত্র প্রভাবে সমগ্র পৃথিবী ওই যুধিষ্ঠিরের বশীভূত হয়েছে। সে এবার রাজস্ব যজ্ঞ সুসম্পন্ন করেছে। অঢেল উপঢৌকনের প্রভুত্ব লাভ করেছে ওই কুন্তিপুত্র। আমি জানি আমি নিজেই সেই সব উপঢৌকন গ্রহণের ভারপ্রাপ্ত ছিলাম মাতুল। যজ্ঞ চলাকালীন চেদিরাজ শিশুপালকে কৃষ্ণ নির্দয়ভাবে হত্যা করল। তার প্রতিশোধ কেউই নিল না। পাণ্ডবদের এত প্রতিপত্তি! আমার এ জীবন রেখে কি লাভ বলতে পারেন আপনি মাতুল? আমি আজই সহন্তারক হব, আপনি বাধা দেবেন না। প্রলাপের মতো করে বলতে থাকলেন দুর্যোধন। শান্ত বৎস, শান্ত। পাণ্ডবেরা যে লাভ করেছে তা তাদের বাহুবলেই লাভ করেছে। তারা নিজেদের ভাগ্য বলেই আজ এত সম্পদের উত্তরাধিকারী। কেন ক্রোধ করছো তুমি? তাছাড়া তোমার তো সহায় কিছু কম নয়। তুমি নিজে এত বড় বীর, তোমার ভ্রাতারা আছেন দ্রোণ, মিত্র কর্ণ, অশ্বত্থামা এবং আরও অনেক বীর। এরা সকলেই তোমার শুভাকাঙ্ক্ষী। আমি আছি তোমার সাথে পুত্র। তুমিও নিজের বাহুবলে এইরকম রাজ্য ও বহুমূল্য সম্পদের অধিকারী হতে পারো। ঈর্ষা করো না, বললেন শকুনি। ঈর্ষা করব না আমি মাতুল? কি বলছেন আপনি? আপনার কি বুদ্ধিভ্রংশ হলো? ওই পাণ্ডবেরা আমার শত্রু। ওদের বিনাশের জন্য কতই না চেষ্টা করেছি আমি, আর আজ পুরুষকারের দ্বারা ওরা আমাকে ছাড়িয়ে যাবে? না না না, এ হতে পারে না। আমি এই মুহূর্তে সৈন্য সাজিয়ে ইন্দ্রপ্রস্থ আক্রমণ করব। পাণ্ডবদের ছারখার করে দেবো। ইন্দ্রপ্রস্থ আমার চাই, বললেন দুর্যোধন। থামো, মূর্খের মতো প্রলাপ বকছো কেন তুমি? তুমি সৈন্য নিয়ে আক্রমণ করলে পাণ্ডবেরা ছেড়ে দেবে? আর কারা ওদের সহায় তুমি জানো না? স্বয়ং বাসুদেব কৃষ্ণ যদি সসৈন্যে এসে হাজির হন, পারবে হারাতে তাকে? মহারাজ দ্রুপদ, কুমার ধৃষ্টদ্যুম্ন আর পাঞ্চাল সেনার কথাও তুমি ভুলে গেছো নাকি?
নিজেরাই ধ্বংস হয়ে যাবে তাদের সামনে। বিরক্ত হয়ে বললেন শকুনি। তাহলে আর কি, মৃত্যুই একমাত্র পথ আমার সামনে। ছেড়ে দিন আমাকে মামাশ্রী, আমি আজই অগ্নিপ্রবেশ করব। হতাশ দুর্যোধন খালি দীর্ঘশ্বাস ফেলতে থাকেন। দাঁড়াও বৎস, তিষ্ঠ। অত আকুল হয়ে পড়লে তুমি কিভাবে পাণ্ডবদের সাম্রাজ্য লাভ করবে শুনি? কুটিল হেসে বললেন শকুনি। আমি পারবো পাণ্ডবদের সাম্রাজ্য লাভ করতে মামাশ্রী, কিন্তু কিন্তু কিভাবে? উৎকণ্ঠিত হয়ে ওঠেন দুর্যোধন। যুধিষ্ঠির দুধ ক্রীড়ার বিশেষ অনুরাগী। সে পাকা খেলোয়াড় নয়, কিন্তু কখনোই পাশা খেলার আহ্বানকে ফিরিয়ে দেবে না। আর পাশা খেলায় আমার থেকে নিপুণ খেলোয়াড় এই বিশ্বে আর কে আছে পুত্র? শোনো, আমরা ওকে হস্তিনাপুরের দুধ ক্রীড়ায় আমন্ত্রণ জানাবো। সেইখানে বাজি রেখে পাশা খেলে ওর সব সাম্রাজ্য হরণ করে নেব। কেমন, পছন্দ হয়েছে আমার যোজনা? হাস্যমুখে বললেন শকুনি। উত্তম প্রস্তাব মাতুল, তাহলে আপনি পিতাশ্রীকে রাজি করান। আশান্বিত দুর্যোধন বলে ওঠেন। নিজের মস্তিষ্কে কুটিল যোজনা সাজিয়ে শকুনি গিয়ে উপস্থিত হলেন মহারাজ ধৃতরাষ্ট্রের শয়নকক্ষে। মহারাজ তখন কিঞ্চিত ক্লান্ত শরীরে বিশ্রাম করছিলেন। শকুনি তাকে প্রণাম করে গলায় ছদ্ম দুঃখের ভাব ফুটিয়ে বললেন, মহারাজ, আপনার এই কি বিচার? আপনার জ্যেষ্ঠ পুত্র দিবারাত্র চিন্তায় পাণ্ডুর আর কৃশ হয়ে যাচ্ছে। যুবরাজের এহেন মানসিক অবস্থায় কেন আপনি তাকে সমস্ত সমস্যার সমাধান দিচ্ছেন না? কী বলতে চাইছেন আপনি গান্ধার যুবরাজ? কি হয়েছে দুর্যোধনের? উৎকণ্ঠিত মহারাজ প্রশ্ন করলেন। আপনি নিজেই তাকে ডেকে জিজ্ঞাসা করুন মহারাজ, সে আমাকেও কিছু বলছে না যে। বেশ, প্রহরী, এখনই যুবরাজকে গিয়ে বলো যে আমি তাকে আমার কক্ষে আহ্বান করেছি, সে যেন সত্বর এখানে আসে। আদেশ দিলেন মহারাজ। দুর্যোধন এসে শকুনির মুখভাব দেখে বুঝতে পারলেন যে তার মামাশ্রী কূট চাল চেলেছেন। তিনিও দুঃখের ভাব করে বললেন, পিতাশ্রী, আপনি আমাকে ডেকেছেন, কিন্তু কী লাভ? আমার সমস্যার কোনো সমাধানই তো আপনার কাছে নেই। কী হয়েছে তোমার পুত্র, আমাকে বলো। হস্তিনাপুরের যুবরাজ তুমি, উত্তম বসন ভোজন সবই তোমার কাছে সহজলভ্য, সকলেই তোমার হিতাকাঙ্ক্ষী। উত্তম বাসস্থান বিহারস্থান সবই তোমার আছে, তাহলে এই দিনের ন্যায় শোক কেন করছো? আমি নিতান্ত কাপুরুষের ন্যায় এই শোক ভোগ করছি মহারাজ, আর ওইদিকে আপনার ভ্রাতুষ্পুত্ররা অঢেল ঐশ্বর্যের অধিকারী হয়ে বসে আছে। পাণ্ডবদের এই উন্নতি আমার চক্ষুশূল হয়েছে পিতা। আমার দিবারাত্রির নিদা ক্ষুধা আমাকে পরিত্যাগ করেছে। আমি নিজে রাজস্ব যজ্ঞকালীন পাণ্ডবদের ঐশ্বর্যের পরিমাণ নির্ণয় করেছি। এই সম্মান ওরা কেন পাবে পিতা, কেন পাবে? আমার ওই সকল সম্পদ চাই, তবেই আমার শোক ঘুচবে, বললেন দুর্যোধন। পুত্র, পাণ্ডবেরা নিজের শক্তিতে সেই সম্পদ লাভ করেছে, তাতে কেবল ওদেরই অধিকার। তুমি চাও তো আমি আদেশ দিই, স্বয়ং তাতশ্রী ভীষ্ম তোমাকে বিশ্বজয় করে এনে দেবেন। পাণ্ডবদের সম্পদ লাভ করে তোমার কি হবে? অনেক ঈর্ষা হয়েছে পুত্র, এইবার স্থির হও, বললেন মহারাজ। আমি জানতাম আপনি ঠিক এইটাই বলবেন। নিজের পুত্র অপেক্ষা ওই পাণ্ডবেরা আপনার আপন। বেশ, তাহলে এই ঘৃণ্য পশুর জীবন ত্যাগ করাই আমার একমাত্র উপায়। চললাম আমি, আপনি ওই যুধিষ্ঠিরকেই হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিন। ছদ্ম ক্রোধ দেখালেন দুর্যোধন। বৃদ্ধ পিতার সামনে এইরূপ কঠোর বাক্য বলতে তোমার হৃদয়ে লাগে না পুত্র? আমি তোমাকে কম স্নেহ করি এটা তুমি বলতে পারলে, কিন্তু পাণ্ডবদের বিজয় করা যে অসম্ভব, কি করে লাভ করবে তাদের সম্পদ? ব্যথিত মহারাজ বলে ওঠেন। উপায় আছে মহারাজ। যুধিষ্ঠিরকে আমরা হস্তিনাপুরে পাশা খেলার আমন্ত্রণ জানাবো, তাতে বাজি রেখে খেলা হবে। যদিও জেতে, তাহলে আমি চিরকালের জন্য ওদের ঈর্ষা করা ত্যাগ করব, কিন্তু যদিও হারে, তাহলে ইন্দ্রপ্রস্থ আমার, শুধু আমার, বললেন দুর্যোধন। তুমি যদি তাই চাও পুত্র, তবে সেটাই হোক। আমি মহামন্ত্রী বিদুরের সাথে এই বিষয়ে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব। এখন তুমি এসো, ক্লান্ত স্বরে বললেন মহারাজ। বিদুর সর্বদাই পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী, এটা এতদিনেও বোঝেননি আপনি মহারাজ? তিনি আপনার প্রস্তাব সমর্থন তো করবেনই না, উল্টে আপনাকে এর বিপক্ষে সহস্র যুক্তি দেখাবেন। তাহলে আপনি বিদুরকে নিয়েই থাকুন, আমার প্রাণত্যাগ করাই শ্রেয়। মহারাজের উদ্দেশ্যে কুটিল বাক্যবান নিক্ষেপ করলেন দুর্যোধন। হায় আমার ভাগ্য, কি নিষ্ঠুর, স্বগতোক্তি করেন মহারাজ। বেশ, আমি এখনই রাজশিল্পীদের আদেশ দিচ্ছি দূতসভা নির্মাণের। বিদুরকে আমি ইন্দ্রপ্রস্থে প্রেরণ করব, যাতে সে স্বয়ং পাণ্ডবদের এইখানে আমন্ত্রণ করে নিয়ে আসে। এবার সন্তুষ্ট হলে তো পুত্র? উত্তম মহারাজ, আমি তাহলে আসি।
যুদ্ধজয়ের হাসি হেসে মাতুল শকুনির সাথে প্রস্থান করলেন দুর্যোধন। দুর্যোধন চলে গেলে ক্লান্ত ও বিষণ্ণ মহারাজ ডেকে পাঠালেন মহামন্ত্রী বিদুরকে। বিদুর এলে তিনি দুধ ক্রীড়ার প্রস্তাব আর বাজির কথা জানালেন। বিদুর সব শুনে বললেন, মহারাজ, আপনি কি বুঝতে পারছেন না যে এই দুধ ক্রীড়া আপনারই বংশের সর্বনাশ ডেকে আনতে চলেছে? যুধিষ্ঠিরের বিপক্ষে খেলবে শকুনি, আর সে যে কত বড় শট তা আপনার থেকে ভালো আর কে না জানে। মহারাজ, এই প্রস্তাব অন্যায়, কৃপা করে এত বড় অনাচার হতে দেবেন না আপনি। আমি সবই জানি বিদুর, কিন্তু আমি ভাগ্য আর দৈবে বিশ্বাস করি। শকুনি শট, আমি জানি তা, কিন্তু কেই বা বলতে পারে দৈব হয়তো সেই দিন যুধিষ্ঠিরের পক্ষ নেবেন, আর আর আমার পুত্রের এই সামান্য অনুরোধ আমি ফেলতে পারবো না। তুমি নিজে যাও আর পাণ্ডবদের এইখানে আমন্ত্রণ করে নিয়ে এসো, এটা আমার আদেশ, বললেন মহারাজ। আমি অনুজ হিসাবে নিজের অগ্রজকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম মহারাজ, কিন্তু রাজ্যের মহামন্ত্রী হিসাবে আপনার আদেশ পালন করাই আমার কর্তব্য। আমি যাচ্ছি ইন্দ্রপ্রস্থে। বিধাতা যদি আমাদের ললাটে বিনাশ লিখে থাকেন তবে তাই হোক। প্রণাম। চলে এলেন বিদুর। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর এসে পৌঁছলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানালেন দুধ ক্রীড়ার। যুধিষ্ঠির কি সেই আমন্ত্রণ গ্রহণ করলেন? কোন বিনাশের ভয় পাচ্ছেন বিদুর? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।